গাইজ আজকে যে কবিতাটি পড়াবো সেই কবিতাটির নাম হচ্ছে বাইজেন্টিয়াম। বাইজেন্টিয়াম পোয়েমটি হচ্ছে ডাব্লিউবিএস এর লেখা এবং এই কবিতাটি সম্পর্কে আমরা অলরেডি ডিসকাস করেছি। আর আমি হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তো আলোচনা হয়েছেই। তো এই কবিতাটি ছাপা হয়েছিল 1932 সালে, সেটা আমি আগের দিন বলেছিলাম। এবং এই কবিতাটি অনেকেই বলে যে সিকুয়েল টু সেলিং টু বাইজেন্টিয়াম, যে পোয়েমটি রয়েছে ডাব্লিউবিএস এর তার। এবং এই প্রসঙ্গে আরেকটু বলি যে বাইজেন্টিয়াম কবিতাটি পড়াতে পড়াতে আমি যেটা আলোচনা করার বিষয় সেটা হচ্ছে বাইজেন্টিয়াম কিন্তু বেসিক্যালি এমন একটি পোয়েম যেটি এই শহর, যে বাইজেন্টিয়াম শহরটির কথা বলা হচ্ছে, আসলে এই শহরটির একটা স্পিরিচুয়াল সিগনিফিকেন্স আছে বা সিম্বলিক সিগনিফিকেন্স আছে। তো সেটা নিয়ে আমি বলছি, বলার আগে বাইজেন্টিয়াম শহরটা কি সেটা একটু বলে দিই। মোটামুটি সবাই জানে বাইজেন্টিয়াম শহরটি কি। দ্য এনশিয়েন্ট গ্রিক কালচার included a city which was called Byzantium. In later period, this Byzantium was named as Constantinople under the reign of Roman kingdom, and after that, it was named ইস্তাম্বুল শহর আজকে টার্কি শহর বা তুরস্ক শহরে অবস্থিত ইস্তাম্বুল। তো সেই ইস্তাম্বুলই অ্যাকচুয়ালি প্রাচীনকালে নাম ছিল বাইজেন্টিয়াম। তো আমি এই কবিতাটি পড়াতে পড়াতে বলছিলাম যে এর স্পিরিচুয়াল সিগনিফিকেন্স বা সিম্বলিক সিগনিফিকেন্স। ইয়েস, ডাব্লিউবিএস এই কবিতাটি পড়াতে গিয়ে কিন্তু তিনি এই সিগনিফিকেন্সটা, যে শহর, এই বাইজেন্টিয়ান শহরের যে সিম্বলিক সিগনিফিকেন্স হচ্ছে কি, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি অথবা আধ্যাত্মিকতা। অর্থাৎ এই শহরটি সাধারণ অর্থে কোনো শহর নয়, এটা আসলে সিটি অফ স্পিরিচুয়ালিটি। তো সেইটাই আমরা কেন কি করে সিটি অফ স্পিরিচুয়ালিটি হলো, এইটাই এখন এই কবিতাটি যখন আমি পড়াবো তখন পুরো ব্যাপারটা স্পষ্ট হবে। তো টেক্সটটা পড়াচ্ছি আজকে, মোটামুটি ফার্স্ট পার্টটা যতটা করানো যায় করাবো। ওকে, কি বলছে এবার দেখো। The unpurged images of the day receipts, the emperor's drunken soldiery are obeyed. The night's rejoinings receipts, night walkers sung after the great cathedral's gong. A starlit or moonlit dome disdain all that man is, all mere complexities, the fury and the mire of human veins. কি বলছে? The unpurged images, unpurged, পার্চ মানে পরিশুদ্ধ হওয়া, আনপার্জ মানে হচ্ছে পরিশুদ্ধ না হয় এমন একটা, খাঁটি নয়। ইমেজেস অফ ডে রিসিট, দিনের বেলার, যে কবি বলছেন দিনের বেলাটা শেষ হয়ে যাচ্ছে এবং এই দিনের বেলা যে শেষ হয়ে যাচ্ছে সেই তার সঙ্গে একটা চিত্রকল্পের সঙ্গে তুলনা করা হচ্ছে বা ছবির সঙ্গে তুলনা করা হচ্ছে। এবং সেই দিনের বেলা শেষ হয়ে যাওয়ার যে চিত্রকল্প, সেটা ক্রমশ পেছনের দিকে, রিসিট মানে পেছনের দিকে চালা, গো ব্যাকওয়ার্ডস সরি। তো তারপরে বলছে আর কি কি দেখলেন উনি, আর উনি দেখলেন দ্য এম্পারারস ড্রাঙ্কেন সোলজারি আর অ্যাবেড, অদ্ভুত। তারপরে উনি দেখলেন শহরের যেখানে গেছিলেন, উনি যাচ্ছেন আসলে বাইজেন্টিয়ান শহরে যে স্পিরিচুয়াল সিটি, সেখানে উনি ঢুকেছেন, কবি ঢুকে দেখছেন সাম্রাজ্য অর্থাৎ এম্পারার অর্থাৎ সম্রাটের সমস্ত সোলজাররা মদ খেয়ে মত্ত অবস্থায় সব শুয়ে পড়ে রয়েছে, তারা এখন অচৈতন্য, আনকনসাস হয়ে গেছে, তাদের দেখে মনে হচ্ছে তারা ঘুমিয়ে পড়েছে। নাইট রেজোনেন্স রিসিভস, শহরের যত শব্দ হচ্ছে সেই শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছে। নাইট রিজোনেন্সেস রিসিডেড, এবং সেই প্রতিধ্বনি ক্রমশ পেছনের দিকে চলে যাচ্ছে। ক্রমশ পেছনের দিকে চলে যাওয়া মানে এটা একটা সেই তার সঙ্গে তুলনীয় হতে পারে যখন আমরা কোনো মাইকে গান শুনি, সেই গানটা আস্তে আস্তে যখন মাইকের গান থেকে আমরা যখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই তখন ওটা আস্তে আস্তে মনে হয় যেন গানটি পিছিয়ে যাচ্ছে। আমরা আসলে এগিয়ে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে না গানটা পিছিয়ে যাচ্ছে, অনেকটা ওরকম মনে হচ্ছে। নাইটস ওয়াকার সাং আফটার দ্য গ্রেট ক্যাথেড্রাল গং, গং মানে হচ্ছে বিশাল বড় ঘন্টার মতন একটা দেখতে। তো সেটা বাজানো হয়, যখন এটা বাজানো হয় বিশাল একটা জোরে শব্দ হয়। তো ক্যাথেড্রালের ভেতরে একটা গং থাকে এবং সেই শব্দটার মধ্যে দিয়ে, গং বাজানোর মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময় ইন্ডিকেট করা হয়, টাইম ইন্ডিকেট করা হয়। এবং এখানে যেটা বলছেন দেখো, নাইটস ওয়াকার বলতে কাদের বোঝাচ্ছে? নাইটস ওয়াকার বলা যেতে পারে সাধারণত ভবঘুরে নিশাচর প্রাণীদের, অথবা বলা যেতে পারে নাইটস ওয়াকার বাড়িতে ফিরছে এরকম গভীর রাতে কাজ করে, অথবা অনেকেই বলছে নাইটস ওয়াকার আসলে প্রস্টিটিউট বা বেশ্যা, তারা গান গাইতে গাইতে যাচ্ছে। এবং তারা গান গাইছে কখন? ওই ক্যাথেড্রাল মানে বড় গির্জায় যখন বা চার্চে
যখন গানটি বেজে উঠে এই গঙের আওয়াজ বেজে উঠলো, তারপরে তারা গানটা গাইছে। ওই কারা? নাইট ওয়াকার কারা সেটা তো বললাম। আ স্টারলিট অর আ মুনলিট ডোম ডিসডেইন। এবার একটা ডোম মানে হচ্ছে গম্বুজ টাইপের। এখন অনেকেই বলছেন ডোমটা আসলে ক্যাথেড্রালের ডোম। তো তার উপরে কি পড়েছে? চাঁদের আলো এবং তারার আলো। তো চাঁদের আলো তারার আলো একসঙ্গে পড়তে পারে না। এটা নিয়ে আমি এর ইমপ্লিকেশনটা একটু পরেই বলছি। আমি একটু বাংলাটা বলে দিই, প্লেন বাংলাটা। ডোম ডিসডেইন অল দ্যাট ম্যান ইজ। ডোম, এই ক্যাথেড্রালের ওপরে যে চাঁদের আলো এবং তারার আলো পড়েছে, সেইটা যেন পুরো অবস্থাটাকে রিজেক্ট করছে। কাকে রিজেক্ট করছে? না মানুষের সত্তাকে, অল দ্যাট ম্যান ইজ, মানুষের সত্তাকে, অল মেয়ার কমপ্লেক্সিটিস, মানুষের ভেতরে যত জটিলতা আছে সেইগুলোকে, দ্য ফিউরি অ্যান্ড দ্য মায়ার অফ হিউম্যান বিংস, মানুষের শিরা উপসারের ভেতরে যেমন মানুষের কর্দমাক্ত এবং হিংস্রতা রয়েছে, সব কিছুকেই যেন এই চন্দ্রাকৃত এবং তারাখচিত আলোয় যে গম্বুজ রয়েছে, সেই গম্বুজটি রিজেক্ট করছে, মানুষকে রিজেক্ট করছে। এই প্রসঙ্গে একটু বলে রাখি, ডাব্লিউবিএডসে তার থিওরি অফ পোয়েট্রি আছে, বা আরো ভালো করে বলে থিওরি অফ হিস্ট্রি অ্যান্ড হিউম্যান পার্সোনালিটি, এটা বলা ভালো। সেখানে ডাব্লিউবিএডস বলছেন যে মানুষের প্রথম ফেজটা হলো যখন কবি তখন বলছেন এইভাবে যে স্টারলিট নাইটের সঙ্গে তুলনা করা হয়। স্টারলিট নাইট যখন হয় তখন চাঁদের আলো কিন্তু থাকে না, চাঁদের তখন ফার্স্ট ফেজ থাকে, চাঁদ তখন কভার্ড বাই দ্য ডার্কনেস, এবং বোঝা যায় না সেটা, এবং তখন চাঁদের তারার আলোটাই দেখা যায়। এবং সেই সময় বলছেন এটা ইট সিম্বলাইজেস হিউম্যান পার্সোনালিটিজ, দ্য ফার্স্ট ফেজ অফ হিউম্যান পার্সোনালিটি হুইচ ইজ অ্যাকচুয়ালি অবজেক্টিভ সেন্স। ঠিক আছে, এটা অবজেক্টিভ সেন্স মানে হচ্ছে, আমি একটু বলে রাখা ভালো, এই সময় মানুষের ফার্স্ট পেজে মানুষ মানে দেহের দিক থেকে, অর্থাৎ দৈহিক বা বলা যেতে পারে কার্নাল যে আর্টসটা সবচেয়ে বেশি থাকে মানুষের ভেতরে, দৈহিক চেতনা বেশি থাকে। ঠিক আছে, ফার্স্ট ফেজটা। আর তারপরে যখন লাস্ট ফেজ, যখন একেবারে বলা যেতে পারে চাঁদ পুরো একদম মধ্য গগনে লক্ষ্য করা যায়, চাঁদ তোমার একেবারে রূপোর থালার মতন চাঁদ দেখা যায়, সেই সময় যখন চাঁদের আলো দেখা যায়, সেই চাঁদের আলোটাকে বলা হচ্ছে মানুষের সাবজেক্টিভ সেন্স বা সাবজেক্টিভ স্টেজ বলা যেতে পারে। এই সময় মানুষ দেহের থেকে মনের ভাবটা বেশি প্রকাশ করে। তাহলে মানুষ সম্পূর্ণ হয় এবার, তাহলে শুরু হয় মানুষের দেহ চেতনা থেকে, আর শেষ হয় মানুষের মনের চেতনা। ম্যাক্সিমাম মানুষের হিউম্যান বিংসকে আমরা দেখি ফার্স্ট পেজেই পড়ে থাকে, অর্থাৎ দৈহিক চেতনার মধ্যে দিয়েই থাকে। এর জন্যই তো আমরা দেখি না যে বডি শ্যামগুলো হয়, সেটা আমরা সবাই জানি যে বডি শ্যাম নিয়ে তো আমি এই নিয়ে অনেক আলোচনা করে ডিসকাস করেছি। আমরা কাউকে মোটা বলি, কাউকে কালো বলি, ঠিক আছে, বা কাউকে বেটি বলি, বা কাউকে রোগা বলি। এই যে কনসেপশনগুলো মানুষের মধ্যে, যে হিউম্যান ফল্টিজ, আমরা দেহ সচেতন হয়ে থাকি, আমরা একে অপরকে যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও চুজ করি, তখন এইটার উপরেই নির্ভর করে দেখি যখন আমরা সবাই, তখন খেয়াল করে দেখবো এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে আমরা আমাদের দেহ চেতনার উপর নির্ভর করে। অর্থাৎ আমরা দেহ দেখে সেটা ভাবি। আমরা সবাই ভাবি না যে এটাই তো সব লাইফে শেষ, মানে লাইফে তো এটাই শেষ কথা, দেখতে ভালো দেখতে খারাপ। এখন দেখতে ভালো খারাপটাও কিন্তু আমরা নির্ভর করি দেহ চেতনার উপর নির্ভর করে, বা আমাদের যে অবজেক্টিভ সেন্সের উপর। অবজেক্টিভ সেন্সটা হচ্ছে ইজ টোটালি বেসড অন দ্য বডি সেন্ট্রিক। এত বডি সেন্ট্রিকটা কি ডিসকাস করলাম, তাহলে এটা আমাদের ফার্স্ট পেজ। তাহলে আমাদের কিন্তু বুদ্ধি কিন্তু তৈরি হয় না, এই ফার্স্ট পেজে থাকে, যার ফলে এই অবস্থা ম্যাক্সিমাম মানুষের এই ফার্স্ট পেজেই হয়ে থাকে। তা বয়সে 8 থাকুক আর সেটা 80 বছর হোক, পৃথিবীতে সবারই এই হাল হয়। অনেক মানুষরা আস্তে আস্তে ফেজগুলো চেঞ্জ করতে থাকে, ফার্স্ট পেজ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, একদম 15 ফেজে খুব কম মানুষেরই পৌঁছায়। 50 মানুষরা পৌঁছায়, বড় বড় মুনি ঋষিরা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, শেক্সপিয়ার, আইনস্টাইন, এরা পৌঁছান ওই 15, বা বড় প্রাচীনকালে মুনি ঋষিরা পৌঁছেছিলেন। গৌতম বুদ্ধকে আমরা দেখেছি সেই সময় পৌঁছেছিলেন তারা। তো ওই 15 স্টেজে কিন্তু তারা পৌঁছান, এবং সেইটা কিন্তু ওই 15 স্টেজে যখন তুমি পৌঁছাবে, তখন কিন্তু তোমরা মনের ভাবটাই প্রকাশ হবে। তখন মানুষের ব্যক্তিত্বের দিক থেকে মানুষ সম্পূর্ণ হয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিত্ব সম্পূর্ণ ফার্স্ট পেজেই থাকে, অর্থাৎ ডার্ক মুন, স্টারলিট, যেখানে আলো কম থাকে। আর চাঁদ যখন হয়, আলো অনেক বেশি থাকে। বুঝতে পেরেছো? আলোর ব্যাপার, ইটস অল অ্যাবাউট লাইট, এনলাইটেনমেন্ট। তাহলে কি অসাধারণভাবে ডাব্লিউবিএডস এর সাথে ডিসকাস করেছেন। তো এখানে যেটা বলছেন ডাব্লিউবিএডস, বলছি যে মানুষের যে ফার্স্ট ফেজ থেকে লাস্ট স্টেজ যে পৌঁছানো, এই 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 পৌঁছানোটাকে ইম্পর্টেন্স দিচ্ছে না। কে ইম্পর্টেন্স দিচ্ছে না? এই ডোম মানে কি অ্যাকচুয়ালি ক্যাথেড্রাল বা চার্চ, তা গুরুত্বই দিচ্ছে না, ইম্পর্টেন্সই দিচ্ছে না। আর কি সেকেন্ড স্ট্যান্ডে এবার আসি। গুরুত্ব না দেওয়ার মানে হচ্ছে, একটু বুঝে নিতে হবে তোমাকে। এখানে গুরুত্ব না দেওয়াটা হচ্ছে ডিসডেন করা, মানে হচ্ছে হিউম্যান বিংসের যে এক্সিস্টেন্সটাকে
স্পিরিচুয়ালিটি বা আরও ভালো করে বললে চার্চের যে জায়গাটা একদমই পাত্তা দিচ্ছে না। খুব স্বাভাবিকভাবে বললে যে মানুষের যে সেন্সটাকে, মানুষের হওয়াটাকে, মানুষ যে কমপ্লিটনেসে পৌঁছানোটাকে চার্চরা খুব একটা গুরুত্ব দিচ্ছে না। কেন দিচ্ছে না আমরা পুরো শেষ পর্যন্ত কবিতাটা পড়তে পড়তে উপলব্ধি করতে পারবো। বিফোর মি ফ্লোটস অ্যান ইমেজ ম্যান অর শেড। কবি অবশেষে দেখতে পেলেন, কি দেখতে পেলেন, যে একটি চাঁদের কি দেখলেন, যে মি ফ্লোটস অ্যান ইমেজ, একটি ছবি দেখতে পেলেন। ম্যান অর শেড, শেড মোর দ্যান ম্যান, উনি দেখতে পেলেন একটা ছবির ছায়ার মতন, মানুষের মতন দেখতে একটা ছায়া। আর প্রথমে বললেন যে শেড মোর দ্যান ম্যান, কিন্তু ছায়াটা অনেক বেশি মনে হচ্ছে মানুষের থেকেও, মানুষের আকৃতির থেকেও দারুণ আকৃতি মনে হচ্ছে ছায়াটিকে। মোর ইমেজ দ্যান আ শেড, এমনকি ছায়ার যে আকৃতি তার থেকেও একটা চিত্রকল্প মনে হচ্ছে, আরো বেশি মনে হচ্ছে চিত্রকল্প, আরো দারুণ স্পষ্ট ছবি মনে হচ্ছে। ফর হেইডিস ববিং, হেইডি হচ্ছে নরকের যে রাজা, তাকে হেইডিস বলা হয়। জিউস বা জুস যাকে বলি আমরা, তার যে দাদা হেইডিস, সেই হেইডিস নরকের রাজা। হেইডিস ববিং বাউন্ড ইন দ্য মমিস ক্লথ। ববিং মানে হচ্ছে সিলিন্ডার লাইক একটা জিনিস। তো এখানে যেটা বলা হচ্ছে, হেইডিস থেকে আত্মা বা ভূত বেরিয়ে এসছে। কবি বলছেন হয়তোবা সেই ছায়াটি নরক থেকে বেরিয়ে এসে ইন মমিস ক্লথ, আর ক্লথটা অনেকটা মমের যেমন ক্লথে ওষুধ মাখানো থাকে, কাপড় জড়ানো থাকে, সেরকম অবস্থায় রয়েছে, এবং সেটা আস্তে আস্তে হাঁটছে। দেখে মনে হচ্ছে এটা ভূতের মতন দেখতে, তারপর সামনের দিকে হেঁটে আসছে। নরক থেকে যখন হেঁটে আসছে বুঝে নিতে হবে সে পুরোপুরি কিন্তু পাপী, এবং আস্তে 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 এই বাইজেন্টাইন শহরে আসা মানে হচ্ছে বুঝতে হবে সে পরিশুদ্ধ হচ্ছে ক্রমশ। ফর হেইডিস ববিং বাউন্ড ইন দ্য মমিস ক্লথ মে আনউইন দ্য উইন্ডিং পাথ। উইন্ডিং পাথ মানে হচ্ছে বাইজেন্টাইন শহরের যে পথটা, ওয়াইন্ডিং মানে আঁকা বাঁকা পথ, এবং সেই আঁকা বাঁকা পথটাকে কি করছে, মে আনউইন দ্য ওয়াইন্ডিং পাথ। আনউইন মানে কি, যখন কিছু জড়িয়ে যায়, সেই জড়িয়ে যাওয়াটাকে যখন ছাড়ানো হয় সেটাকে আনউইন বলা হয়। এই আনওয়াইন অর্থাৎ তার মানে কি, বাইজেন্টাইনে যাওয়ার পথটা যেমন কখন কি হয় না, আঁকা বাঁকা পথ। এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো, যখন নরক থেকে কোনো আত্মা আসে সেটা তো পাপী, কিছুক্ষণ আগে বললাম, সেই পাপী আত্মা তো বাইজেন্টিয়ামের মতন মতে একটা বিশুদ্ধ শহরে ঢুকতে পারবে না, একটা পবিত্র শহরে ঢুকতে পারবে না। তার পক্ষে তখন আঁকা বাঁকা পথ হবে, এবং সে আস্তে আস্তে যখনই ঢুকছে ওই আঁকা বাঁকা পথটা আস্তে আস্তে তার যে লেবিরিন্থ অফ দ্য পাথ, সেইটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। কেন খুলে যাচ্ছে, তার কারণ তার ভেতর থেকে পাপটা আস্তে আস্তে কি হচ্ছে, সরে যাচ্ছে, পাপগুলো আস্তে আস্তে ঝরে পড়ছে, এবং সে আস্তে আস্তে ওই আঁকা বাঁকা পথটা খুব দারুণভাবে, দ্য লেবিরিন্থ দ্য মিস্টেরিয়াস পথের সে তার পথের বাঁকটাকে খুঁজে পাচ্ছে, বা আরো ভালো করে বললো মিস্টেরিয়াস যে পথের যে রহস্য ব্যাপারটা আস্তে আস্তে সরে যাচ্ছে। আ মাউথ দ্যাট হ্যাজ নো ময়েশ্চার আর নো ব্রেথ। কবি অবশেষে ছায়াটির একটি মুখ দেখতে পেলেন। প্রথমে তো একটা ছায়া দেখতে পেলেন, ছায়ার পর বললেন যে একটা চিত্রকল্প দেখতে পারলেন, এবার অবশেষে ছায়াটির একটি মুখ দেখতে পেলেন, কিন্তু সেই মুখে কোনো রকম ময়েশ্চার বা আর্দ্রতা নেই। নো ব্রেথ, তার মধ্যে কোনো ব্রেথ নেই। স্বাভাবিক, নরক থেকে এসছে, সে তো আর মানুষের মতন হবে না। শ্বাস, ব্রেথলেস মাউথ মে সামন। তখন এই ব্রেথলেস মাউথ কিছু একটা ডাকছে, কাউকে ডাকছে। সামন মানে কাউকে ডাকা। আই হেইল দ্য সুপার হিউম্যান। আমি অভিবাদন করলাম সেই আত্মাটিকে দেখে, মনে হলো আমি তাকে সুপার হিউম্যান বলছি, তাকে দেখে মনে হচ্ছে সে সাধারণ মানুষ নয়, সে যেন অতি প্রাকৃতিক কোনো মানব। আই কল ইট ডেথ ইন লাইফ অ্যান্ড লাইফ ইন ডেথ। আমি অবশেষে মনে হলো আমার একে দেখে মনে হলো এ যেন মৃত্যুর মধ্যে জীবন, জীবনের মধ্যে মৃত্যু, এটা এই দেখে আমার মনে হলো। আজকে আমি এই স্ট্যান্জা অবধি বললাম, সেকেন্ড স্ট্যান্জা অবধি বললাম। সেটা হচ্ছে তিনি এমন একটি আত্মাকে দেখলেন, যে আত্মাটিকে কবি অবশেষে উপলব্ধি করলেন যেন জীবনের মধ্যে মৃত্যু, মৃত্যুর মধ্যে জীবন, যে নরক থেকে এসছে বাইজেন্টাইন শহরের দিকে বাইজেন্টাইন শহরের দিকে সে এগিয়ে চলছে। আশা করি বুঝতে পারলে তোমরা সবাই। তো কবিতাটি আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম, এর আরও অনেক ইমপ্লিকেশন আছে, সিম্বলিক সিগনিফিকেন্স আছে, সেটা আমি পরে আলোচনা করব, ঠিক আছে।